মাই ডেভিলিশ লাভার, পর্ব 9 থেকে 12। লেখনীতে কথা আলো। আজ সকাল থেকে দেশের প্রতিটি সংবাদ মাধ্যম একটি নামেই মুখরিত শোয়াইব রুদ্র। টেলিভিশন চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজের লাল পটি ঘন ঘন ঝলকাচ্ছে, যার কেন্দ্রে একটি দৃশ্য নৃশংস এক গণধর্ষণের চেষ্টা রুখে দেওয়া এবং অভিযুক্তদের প্রকাশ্য রাজপথে কঠিন শাস্তি। মান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শামসুজ্জামান মান্নানের বখে যাওয়া ছোট ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা আজ হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আইসিইউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কারণ একটাই মধ্যরাতে এক নিরীহ মেয়ের ইজ্জত লুণ্ঠনের অপচেষ্টা। আর এই চরম শাস্তিদাতা কোনো বিচারক বা পুলিশ নয়, তিনি স্বয়ং রুদ্র। নিউজ প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে এই খবর। জনসাধারণের মনে আজ কোনো সংশয় নেই, দ্বিধা নেই। তাদের কণ্ঠস্বরে ধ্বনিত হচ্ছে এক অকুণ্ঠ সমর্থন, এক সম্মিলিত বাহবা, একটাই নাম, শোয়াইব রুদ্র। তিনি যেন আজ জনতার চোখে এক পৌরাণিক নায়কের প্রতিচ্ছবি, যে অন্ধকার থেকে উঠে এসে অন্যায়কে পদদলিত করে। এই স্বঘোষিত বিচারকের তেজোদ্দীপ্ত নির্মম শাস্তি সমাজের পচনশীল অংশে আঘাত করেছে, যা দেখে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু যাকে নিয়ে গোটা দেশ উত্তাল, যিনি মুহূর্তে জনতার হিরোর সিংহাসনে আরোহণ করেছেন, সেই মানুষটি যেন এক রহস্যের কুয়াশায় ঢাকা পড়ে গেছেন। গতকাল রাতের ঘটনার পর থেকে শোয়াইব রুদ্র যেন আক্ষরিক অর্থেই নিরুদ্দেশ। তার বিলাসবহুল বাসভবন আজ নিষ্প্রাণ, যেন বহুদিনের পুরনো কোনো পরিত্যক্ত বাড়ি। রুদ্র নামাঙ্কিত তার সকল কোম্পানির অফিস তালাবদ্ধ না হলেও তিনি অনুপস্থিত। তার ছায়াটিও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিরুদ্দেশ যাত্রায় রুদ্র একা নন। তার সবচেয়ে বিশ্বস্ত কর্মী, যেন তার দ্বিতীয় ছায়া আলফি। আলফিও নেই। সেও যেন তার প্রভুর সাথে কর্পূরের মতো উবে গেছে। এই অদৃশ্য হয়ে যাওয়া কেবল একটি মানুষের অন্তর্ধান নয়, এটা যেন একটা অধ্যায়ের আকস্মিক সমাপ্তি। সমস্ত প্রমাণ, সমস্ত সূত্র, সমস্ত প্রত্যাশা, সবকিছুকে যেন মাঝরাস্তায় ফেলে রেখে ধূসর কুয়াশার এক আস্তরণের মধ্যে বিলীন হয়ে গেছেন শোয়াইব রুদ্র। চতুর্দিকে তখন চাপা গুঞ্জন, এই নিরুদ্দেশ কি স্বেচ্ছাকৃত আত্মগোপন, নাকি মান্নানের ক্ষমতাশালীর থাবার আড়ালে অন্য কোনো অন্ধকার ষড়যন্ত্রের শিকার, নাকি জনতার এই হিরো নিজেই এক নতুন এবং আরও গভীর কোনো রহস্যের দিকে এগিয়ে চলেছেন। এদিকে তালুকদার গৃহাবাসের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন এক আবর্তে ঘুরছে। সেখানে আজ সকালের খবরের উত্তাপ ততটা প্রবেশ করেনি, যতটা প্রবেশ করেছে এক অদ্ভুত নীরবতা। ভার্সিটির জন্য প্রস্তুত হচ্ছে শূন্যতা, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টায়। স্নানের পর ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ারের উষ্ণ বাতাসে শুকিয়ে পিঠের ওপর আলতো করে ফেলেছে সে। পরিধানে কালো রঙের একটি পাকিস্তানি লোন থ্রিপিস, তার সাথে মিলিয়ে কয়েকটি ন্যূনতম অলংকার। প্রস্তুত হয়ে একবার আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে দেখল সে সব ঠিকঠাক, কোথাও কোনো ত্রুটি নেই। রুম থেকে বেরিয়ে যাওয়ার ঠিক মুহূর্তে কানে হেল এক পরিচিত রিংটোন। শব্দ অনুসরণ করে পিছু ফিরতেই তার চোখ গেল টেবিলের ওপর রাখা শুভ্র অ্যাপলের লোগো খচিত ফোনটির দিকে, যার স্ক্রিন আলো ছড়াচ্ছে। নোটিফিকেশন টোনের মৃদু গুঞ্জন। প্রথমবার সে শোনার ভান করল না, উপেক্ষা করে যেতে চাইল। কিন্তু পরক্ষণেই আরেকবার বেজে উঠল নোটিফিকেশনের তীক্ষ্ণ আওয়াজ। কৌতূহল আর এক ধরনের অনির্দিষ্ট উদ্বেগ তাকে টেনে নিয়ে গেল। ধীরে ধীরে সে ফোনটি হাতে নিল। স্ক্রিনে ভেসে ওঠা খুদে বার্তাটি তার ভ্রু কুঁচকে দিল। সেখানে ফরাসি ভাষায় কিছু লেখা, এক সম্পূর্ণ অপরিচিত, দুর্বোধ্য ভাষা। আই লে ইট রিট্রুভেট প্লেস ডান্স ইউএন এন্ড্রয়েড ডিজাইন ইলা এতে রোট্রুভে ক্লাসে দচ আনো অদ্র দে জিনে। ফরাসি ভাষা তার কাছে ছিল এক দুর্বোধ্য প্রহেলিকা। শূন্যতার মাথার ওপর দিয়ে উড়ে গেল সেই রহস্যময় বার্তা। এই গৌরব তথ্যের প্রেরক বা উদ্দেশ্য কোনোটাই সে অনুধাবন করতে পারল না। বিরক্তি নিয়ে সে ফোনটি রেখে দিতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি স্থির হলো ফোনের লক স্ক্রিনের ওপর। সেখানে একটি ছবি। খুব ছোট এক বিদেশি মেয়ে, যার ঠোঁট অভিমান ভরে ফুলিয়ে রাখা। মাথাটি শীতের টুপিতে ঢাকা থাকায় চুলের রং স্পষ্ট বোঝা যাচ্ছে না। মেয়েটির পোশাক পরিচ্ছদই বলে দিচ্ছে, সে কোনো এক বিত্তবান বাবার আদরের দুলালি। ফোলা ফোলা গাল দুটি শীতের হাওয়ায় যেন লাল আবিরের মতো হয়ে আছে। শূন্যতা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেই ছবির দিকে। শুভ্র রফনে এমন একটি মেয়ের ছবি।
শুভ্র, যে মানুষটি সবসময় এক গোমরামুখ গম্ভীরতা নিয়ে ঘুরে বেড়ায়, যার জীবনে যেন কেবল হিসেব আর কাজ ছাড়া আর কিছু নেই, তার লক স্ক্রিনে এমন মিষ্টি অভিমানী এক শিশু ছবি। সে স্বগতোক্তি করল, অবিশ্বাস তার কণ্ঠে ঝরে পড়ল। এমন গোমরা মুখ লোকের ফোনের লক স্ক্রিনে এমন মেয়ের ছবিও রয়েছে। অবিশ্বাস্য। শুভ্র ফোনটি টেবিলে রেখে শূন্যতা যখন ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল, তখন তার চোখ গেল বিছানার দিকে। সেখানে শুভ্র খালি গায়ে কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে উপুর হয়ে গভীর ঘুমে মগ্ন। ভোরের মিষ্টি রোদের নরম কিরণ এসে পড়েছে তার ঘুমন্ত আদলে, যা শুভ্র মুখে এক সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। রুক্ষ ও গোমরামুখ লোকটির এই শান্ত ঘুমন্ত রূপটি যেন এক ভিন্ন মানুষ। মুহূর্তের জন্য শূন্যতা থমকে দাঁড়ালো, কিছু সময় ধরে তাকিয়ে রইল শুভ্র মুখের দিকে। তার মনে ভেসে এল এক গভীর দীর্ঘশ্বাস এবং এক চাপা আর্তনাদ। আমার জীবনটা এইভাবে ধ্বংস না হলেও হতো। কোনো এক পবিত্র পুরুষ আমার জীবনে কেন আসলো না? ওনাকেই আসতে হলো স্বামী হিসেবে। অবান্তর এই ভাবনাগুলিকে জোর করে সরিয়ে দিয়ে শূন্যতা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই সে দেখল এক পরিচিত দৃশ্য, তবে সেখানে যোগ হয়েছে নতুন এক উপস্থিতি। আরমান তালুকদার নাস্তা করছেন, আর তাদের খাবার পরিবেশন করছেন রুকসানা খান। আরমানের ঠিক পাশে চেয়ারে বসে আছে এক তরুণী। কারো পায়ের শব্দ পেয়ে রুকসানার সামনে তাকাতেই দেখতে পান শূন্যতাকে। তাকে দেখে তিনি মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তুললেন এবং স্নেহের সুরে শূন্যতাকে নাস্তা করার জন্য আদেশ করলেন। কিন্তু শূন্যতা যখন ইতস্তত করতে গেল, তখন রুকসানা কঠিন স্বরে বলে উঠলেন, কি না করছিস? খাবার খেতে বলছি মানে খেয়ে যাবি। এক্সট্রা কথা আমি শুনতে চাইনি। রুকসানার মুখ থেকে অপ্রত্যাশিতভাবে তুই ডাকটি শুনে চমকে ওঠে শূন্যতা। এই পারিবারিক নৈকট্য তার কাছে নতুন, তবু এই মুহূর্তে তা উপেক্ষা করার উপায় ছিল না। চেয়ারে বসা মেয়েটি এতক্ষণ শূন্যতাকে দেখছিল। সে রুকসানার দিকে তাকিয়ে শূন্যতাকে ইঙ্গিত করে জিজ্ঞাসু চোখে বলল, আমি ইনি কি দাভাইয়ার বিয়ে করা সেইপ্রো? মেয়েটির মুখ থেকে অসম্পূর্ণ শব্দটি বেরিয়ে আসার আগেই রুকসানা কঠোর হলেন। চোখ পাকিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় তিনি বললেন, সামান্থা, মুখ সামলিয়ে কথা বলবি। ও তোর ভাবিমা হয়। ওর পাস্ট নিয়ে একটা কোথাও যেন উচ্চারণ না হয়। রুকসানার কথায় পরিষ্কার হলো, এই মেয়েটি শুভ্রবন, যার পুরো নাম সামান্থা সিনথিয়া কাশফি। গতরাতে শোয়াইবুর রুদ্র যে ছেলেগুলোর হাত থেকে যে মেয়েটিকে বাঁচিয়েছিল, রুদ্র যার ড্রেস সেন্স নিয়ে কটু কথা বলেছিল এবং চর মেরেছিল এই সেই মেয়ে। ড্রেস সেন্স বদলায়নি সামান্থা। তার পরনে এখনো রয়েছে একই ধরনের পোশাক, একটি হোয়াইট শার্ট এবং ডার্ক বেইজ কালারের প্যান্ট, চুলগুলো পরিপাটি করে পানি তেল করা। সফেদ গায়ের রঙে এমন আউটফিট তাকে অতুলনীয় সৌন্দর্যের অধিকারী করে তুলেছে। সামান্থা মায়ের ধমকে তৎক্ষণাৎ চুপ করে গেল। কোনো এক অজানা কারণে শূন্যতাকে তার মোটেও ভালো লাগে না। শূন্যতা যখন চেয়ার টেনে বসল, সামান্থার নজর গেল তার চুলের দিকে। সে দেখল শূন্যতার চুলগুলো কালো এবং খয়েরি রঙের এক মিশ্রণে চিকচিক করছে। অনিচ্ছা সত্ত্বেও সামান্থা অবশেষে মেনে নিল। ঠিক আছে, আমি তাকে কিছু বলবো না। সামান্থা চুপচাপ নাস্তা করতে লাগলো, যেন বাইরের পৃথিবীর উত্তাপ থেকে সে নিজেকে আড়াল করে রেখেছে। শূন্যতা টেবিলের দিকে এগোচ্ছিল, কিন্তু ড্রয়িং রুমের নীরবতা ভেদ করে ভেসে আসা আরমান তালুকদারের তীক্ষ্ণ কণ্ঠস্বর তাকে মাঝপথে থামিয়ে দিল। যে মেয়ে রাতের আধারে টাকার বিনিময়ে দেহে বিক্রি করতে পারে, সেই মেয়ের মাও নিশ্চয় একজন দেহ ব্যবসায়ী। কথাটি আঘাত নয়, যেন এক জ্বলন্ত তীর। শূন্যতার চোখ মুহূর্তেই অশ্রুতে ভরে উঠল, কিন্তু তার চেয়েও বেশি জেগে উঠল এক তীব্র ক্রোধ। মৃত মাকে নিয়ে এমন অপমানজনক কথা শুনে শূন্যতা এবার তার সমস্ত অসহায়ত্বের খোলস ভেঙে বেরিয়ে এল। তার কণ্ঠস্বর কাঁপছিল না, বরং এক কঠিন দৃঢ়তায় তীক্ষ্ণ হয়ে উঠল। সে উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, আমার মাকে নিয়ে আর একটা কোথাও বলবেন না। আমার মা কিংবা আমার দিকে প্রশ্নের তীর ছোড়ার আগে নিজের ছেলেকে সামাল দিতে পারেননি। আপনার ছেলেও কোনো পতিতা পুরুষের থেকেও কম নয়। আপনার ছেলের দেহে হাজারো মেয়ের ছোঁয়া রয়েছে। টাকার বিনিময়ে মেয়ে কেনে রাতের সঙ্গী হিসেবে। তাহলে সেই হিসেবে আপনিও কি রাতের আধারে নিজের দেহ বিক্রি করেন টাকায় কেনা এক রক্ষিতার কাছে? শূন্যতার এমন দুর্ধর্ষ দুঃসাহসিক প্রতিবাদে পুরো ড্রয়িং রুমে যেন নীরব বোমা ফাটে।
খাবার আনতে থাকা সার্ভেন্টের হাত থেকে খাবারের থালা পড়ে গেল, ঝনঝন শব্দ তুলে কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। রুকসানা এবং সামান্থা উভয়ই হতবাক। তারা কেউ প্রত্যাশা করেনি যে যে মেয়েটিকে তারা এতদিন দুর্বল ও নির্বাক ভেবেছে, সে এমন চরম আঘাত ফিরিয়ে দেবে। এদিকে আরমান তালুকদার ক্রোধে উন্মত্ত প্রায়। তার মুখ রক্তবর্ণ, যে কোনো মুহূর্তে যেন বিস্ফোরণ ঘটবে। রাগে হুঙ্কার ছেড়ে তিনি বললেন, এই ফকিন্নি মেয়ে, মুখ সামলে কথা বল। নিজে তো আমার জুতার সমান নোস, তার আবার এমন চটাং চটাং কথা। দু টাকার ফকিন্নি কোথাকার। শূন্যতার চোখে এখন আর কোনো অশ্রু নেই, শুধু আগুন। এই অপমান তার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। সে এক মুহূর্ত না থেমে পাল্টা জবাব ছুড়ে দিল, আমি দু টাকার ফকিন্নি যদি হইও, আপনি তাহলে লাখ টাকার বিছানায় শুয়ে থাকা পোকা, যাদের কোনো মূল্যই থাকে না। অন্যকে ছোট করে দেখার আগে নিজেকে একবার দেখে নেবেন। নিজের আত্মসম্মান নিয়ে এমন জবাব ছুড়ে দিয়ে শূন্যতা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হনহন করে সে ড্রয়িং রুম ত্যাগ করল। পেছনে পড়ে রইল এক স্তম্ভিত পরিবার আর মেঝের ভাঙা কাজ। এত কিছুর মাঝে কেউ খেয়ালই করল না, দোতলার করিডোর থেকে একজোড়া শীতল চোখ এই পুরো দৃশ্যটি অনুসরণ করে চলেছে। দ্যাটস মাই হোয়াইট রেইন লিলি, আই অ্যাম রিয়েলি টাচড। কথার বাচনভঙ্গি এবং উপাধিটি স্পষ্ট করে দিল, এই লোকটি আর কেউ নয়, শূন্যতার ডেভিল হাজবেন্ড। আইজান শুভ্র তালুকদার কোমরের ব্ল্যাঙ্কেটটি নামিয়ে এখন পোশাক পরিহিত। তার গম্ভীর মুখে এক ফালি মৃদু হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে সে ফিসফিস করেই কথাগুলো বলল। বাইরের জগতে যে ছিল নিখোঁজ, সেই আইজান শুভ্র তালুকদার নিজের চোখে দেখল তার স্ত্রীর অপ্রত্যাশিত বিদ্রোহ। তার এই নীরব হাসি প্রমাণ করল, সে কেবল দেখেনি, বরং উপভোগও করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে পৌঁছতেই সে দেখল এক বিচিত্র দৃশ্য। তার বন্ধু ইশরাত অন্য কারোর সাথে রীতিমতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। দূর থেকে দৃশ্যটি দেখে শূন্যতা বিভ্রান্ত হয়ে পড়ল। দ্রুত পায়ে সামনে এগিয়ে যেতেই তার নজরে পড়ল চশমা পরিহিত যে লোকটির সাথে ইশরাত তর্কে লিপ্ত। সে আর কেউ নয়, স্বামী নামধারী শুভ্র বিশ্বস্ত সরকারি শুভ্র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাসফি। শূন্যতা কিছুটা বিস্মিত হলেও থমকে দাঁড়ালো। ইশরাত কোমরে দু হাত রেখে এক রণচণ্ডীর রাগিনী রূপ ধারণ করে তাসফির দিকে তেড়ে এল। এই চার চশমা দেখে গাড়ি চালাতে পারেন না? চার চোখে থেকেও কি দেখতে পান না আপনি? তাসফির কপালে বিরক্তির রেখা স্পষ্ট ফুটে উঠল। বর্ষ শুভ্রকে সামলানোর পরেও অজানা অচেনা একটি মেয়ের এমন আচরণে বিরক্ত তাসফি। এমনিতেই সকাল থেকে তার মেজাজ তুঙ্গে উঠে আছে, তার উপর এই উটকো ঝামেলাম। আর কতবার বলবো, এটা অনিচ্ছাকৃত একটি ভুল। ইশরাত খাক করে হেসে উঠল, তার কণ্ঠে উপহাস। আপনার ভুলের গোষ্ঠী কিল্লাই। আপনার জন্য আমার এত সুন্দর ড্রেসটি নষ্ট হয়ে গেল কাদার পানিতে ভিজে। এর দায়ে কে শোধ করবে? এই সাপ নেউলে কাহিনী দেখে শূন্যতা এক অদ্ভুত প্রশান্তি পেল। ঘরের ভেতরের অসহনীয় পরিবেশ থেকে বেরিয়ে এসে এমন নিখাদ রাস্তার ঝগড়া দেখা যেন এক ধরনের ফ্রি বিনোদন। বাঙালি হয়ে জন্মালে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাসফি যেন আর এক মুহূর্ত এই অপ্রয়োজনীয় তর্কে থাকতে চাইল না। দ্রুত এই ঝামেলা মেটাতে চেয়ে সে বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করল, কত টাকা লাগবে? যেই না ড্রেসের বাহার, বলুন কত এর দাম, আমি পরিশোধ করে দিচ্ছি। তাসফির কত টাকা লাগবে এই অহংকারী বাক্যটি ইশরাতের ক্রোধকে যেন আরো উস্কে দিল। সে রেগেমেগে কিছু বলতে যাবে, ঠিক তখনই শূন্যতা দ্রুত এগিয়ে এসে তাকে টেনে ধরে একপাশে সরিয়ে আনল। শূন্যতা জানে, ইশরাতকে এখনই না থামালে এই ঝগড়া মারামারি পর্যন্ত যেতে পারে। ইশরাতকে টেনে আনা দেখে তাসফি তৎক্ষণাৎ শূন্যতার দিকে তাকালো এবং শ্রদ্ধার সাথে বলল, গুড মর্নিং ম্যাম। তাসফির মুখে ম্যাম শব্দটি শুনে শূন্যতা আলতো করে হাসল। সেই হাসি সুখে নাকি বেদনায়, তা বোঝার উপায় নেই। এটা হয়তো স্বামীর সহকারীর পরিচিতি জানার স্বস্তি, নয়তো নিজের জটিল জীবনের প্রতি তিক্ততা। কিন্তু ইশরাত তখনও সাপের মতো মোচড়াতে মোচড়াতে শূন্যতার হাতের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। তুই এখানে এলি কেন শুনি? আজ এই লোকের আচ্ছা মতো শিক্ষা দিয়ে দিতাম। কত বড় সাহস, আমার গায়ে কাদা পানি ছিটায়। চার ব্যাটারি কোথাকার। ইশরাতের কথা শুনে তাসফিও তেতে উঠল।
ওই যে হ্যালো, আমি 4 ব্যাটারি হলে আপনি কুইচা। ব্যাস, আবার শুরু হয়ে গেল তাদের ঝগড়া। শূন্যতা বুঝতে পারল এই দুজনকে থামানো তার কম্য নয়। এদের রেখে সে আর সময় নষ্ট না করে ভার্সিটির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ল। বাইরে চলতে থাকলো ইশরাত আর তাসফির চিরন্তন সংঘাত। আলো ঝলমলের ড্রয়িং রুম আর ভার্সিটির গেট থেকে অনেক দূরে এক গোপন আস্তানায় তখন চলছিল আরো বড় এক পরিকল্পনা। রুদ্ধদ্বার সেই ঘরে টেবিলের সামনে বসে আছে সোয়াইব রুদ্র। তার সামনে একটি ফাইল রেখে আলফি মুখ বেঁকিয়ে এমনভাবে কথাটি বলল যেন ঘৃণা আর বিরক্তি তার কণ্ঠনালী চেপে ধরেছে। ভাই, এই হচ্ছে আরমাইনার বইয়ের চরিত্রহীনা পোলার বউয়ের ও মায়ের বায়োডাটা। আলফি আরমান তালুকদারকে দু চোখে দেখতে পারত না, তার বাচনভঙ্গিতে সেই বিদ্বেষ স্পষ্ট। আলফির এমন বাড়াবাড়ি রকমের ভঙ্গি দেখে রুদ্র আড়ালে মৃদু হেসে দিল। এই হাদারাম আলফি, এই হাসি দেখলে আরো লাই পেয়ে যাবে, তাই হাসিটি চেপে রাখল সে। রুদ্র ফাইলটি হাতে নিল। বায়োডাটাটি চোখ বুলিয়ে দেখল সে। শূন্যতার অতীতের সব তথ্য, শিক্ষাগত যোগ্যতা। কিছুক্ষণ নীরব থাকার পর রুদ্র ফাইলটি বন্ধ করে দিল। তার চোখে তখন এক তীক্ষ্ণ, শীতল দ্যুতি। সে আলফিকে এক চরম নির্দেশ দিল। শুভ্র বউকে তুলে আনার ব্যবস্থা কর। রুদ্রের গোপন আস্তানার চারপাশ তখন পিনপিনে নীরবতায় থাকা। সেই নীরবতা ভেদ করে রুদ্রের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, শুভ্র বউকে তুলে আনার ব্যবস্থা কর। কথাটি শুনে হতবাক হয়ে গেল আলফি। তার শরীর যেন জমে গেল। রুদ্র বা আলফি কেউই নারী ঘটিত কোনো অপকর্মে বা অবৈধ কাজে আজ পর্যন্ত নিজেদের জড়ায়নি। রাজনীতি আর জনসেবা তাদের মূল ক্ষেত্র, সেখানে এই ধরনের আদেশ সম্পূর্ণ নতুন, অপ্রত্যাশিত। আলফি কি তবে ভুল শুনল? তার কণ্ঠে দ্বিধা ও উদ্বেগ স্পষ্ট। কিন্তু ভাই, তাই বলে নিরপরাধ মেয়েটাকে তুলে আনতে হবে? আলফির উৎকণ্ঠা রুদ্রের অজানা নয়, এমন প্রতিক্রিয়া যে স্বাভাবিক তা সে বোঝে। রুদ্রের ঠোঁটের কোণে একটি বাঁকা, রহস্যময় হাসি দেখা গেল। তার চোখে ভয় নয়, বরং এক তীক্ষ্ণ খেলার চালকের বুদ্ধি চলছে উঠল। আলফির ভয় দূর করতে রুদ্র শীতল, দৃঢ় স্বরে বলল, ওকে টোপ হিসেবে ব্যবহার করে না, উচ্চ শুভ্রকে এখানে টেনে আনতে হবে। উইমে এই যে আমার তুরুপের তাস। কথাগুলো যেন এক দাবার চালের ইঙ্গিত। রুদ্রের রহস্যঘেরা কথার মানে সম্পূর্ণ বুঝতে পারল না আলফি। কেন শুভ্রকে এভাবে টেনে আনতে হবে? শূন্যতার সাথে শুভ্র সম্পর্কের সমীকরণই বাকি, যার জন্য রুদ্র এত বড় ঝুঁকি নিতে প্রস্তুত। তবে একটি বিষয়ে আলফি বেশ পরিষ্কার বুঝতে পারল, এখানে কোনো ব্যক্তিগত প্রতিশোধ বা সাধারণ ক্ষমতার দ্বন্দ্ব নেই, বরং রয়েছে এক গভীর, গোপনরা শত্রুতা। শুভ্র উপর রুদ্রের আক্রোশ চরম, আর শূন্যতা সেই আক্রোশ পূরণের মাধ্যম মাত্র। রুদ্রের উদ্দেশ্য স্পষ্ট হওয়ার পর আলফির দ্বিধা কেটে গেল। সে শান্তভাবে মাথা নেড়ে রুদ্রকে বিদায় জানালো। তার মুখেও তখন এক চতুর হাসি। কারণ সে জানে রুদ্রের চাল কখনোই ব্যর্থ হয় না। আলফিও শান্ত হেসে বেরিয়ে গেল নিজেদের উদ্দেশ্য উন্মোচন করতে। ইকোনমিক্স ক্লাস যেন পৃথিবীর সবচেয়ে বোরিং কাজটির একঘেয়ে প্রতিচ্ছবি। শূন্যতায় আর ইশরাত দুজনেই গালে হাত দিয়ে বসে আছে। এই অর্থনীতি নামক দুর্বোধ্য বিষয়টি হাজার পড়লেও পাশ করা কঠিন, কারণ প্রশ্ন হয় এমন ধারায় যার না পাওয়া যায় আগা, না পাওয়া যায় গোড়া। 30 মিনিট ধরে স্যার একনাগারে ক্লাসের একটি অধ্যায় নিয়ে বকবক করে চলেছেন। ক্লাসের অর্ধেক শিক্ষার্থী ঝিমাচ্ছে, বাকি অর্ধেক মুখস্থ করার ব্যর্থ চেষ্টা করছে। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে গেল ইশরাতের। দোস্ত চল তো, এইটা ক্লাস, স্যারের ক্লাস করে লাভ নাই। পড়লেও ফেইল, না পড়লেও ফেইল। কেটে পড়ি চল, চল। স্যারের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না তারা। বিশ্ববিদ্যালয়ের এটি যেন অলিখিত নিয়ম, দরকার পড়লে চুপচাপ বেরিয়ে গেলেই হলো। করিডোর ধরে হাঁটতে হাঁটতে শূন্যতা প্রশ্ন করল, পরীক্ষার তারিখ দিয়েছে রে? ইশরাত শূন্যতার দিকে তাকালো। সে দেখল সকালের সেই ভয়াবহ পারিবারিক সংঘাতের পরেও শূন্যতার মাঝে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। চোখের নিচের ডার্ক সার্কেল যেন কিছুটা মলিন, কিন্তু তার মুখের উজ্জ্বলতা বেড়েছে বইকি কমেনি। মেয়েটা যেন দিন দিন আরো সুন্দরী হয়ে উঠছে। ইশরাত মনে মনে ভাবল, আচ্ছা, এটা কি বিবাহিত হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া? আমি কি জানি। বালের লেখাপড়ায় ভালো লাগে না, এর ওপর মরার ওপর খাড়ার ঘা হলো পরীক্ষা।
যে বালে এই পরীক্ষা আবিষ্কার করছে তার হাতের কাছে পেলে চীনা লাঠি দিয়ে হু হু করে পিটিয়ে দিতাম। ইশরাতের বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে দেয় শূন্যতা। তাদের কথোপকথন আর হাসি ঠাট্টা যেন সকালের তিক্ত স্মৃতি থেকে এক মুহূর্তের মুক্তি। দুজনে নিজেদের মধ্যে বাক্য বিনিময় করতে করতে সামনে এগোতে থাকে। হঠাৎ তাদের চোখ স্থির হলো। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে সামনের রাস্তায় কেউ একজন বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাইকটি একটি কালো রঙের কাওয়াসাকি নিনজা H2R মডেলের, যা দূর থেকেও নজর কাড়ে। বাইকারের দেহ গঠন দেখে শূন্যতার মন সন্দেহাকুল হয়ে উঠল। ঠিক এমনই বলিষ্ঠ দেহের গড়নের অধিকারী তার স্বামী শুভ্র। বাইকারটি হুট করেই ফোন থেকে চোখ তুলে তাকালো। তার মুখাবয়ব স্পষ্টভাবে দেখা যেতেই শূন্যতার সমস্ত সন্দেহ দূর হলো। লোকটির বাদামি চোখের দিকে তাকাতেই সে বুঝে গেল, এই মানুষটি আর কেউ নয়, আইজান শুভ্র তালুকদার। শূন্যতা ও ইশাত গেট পেরিয়ে রাস্তার একেবারে কাছে আসতেই তাদের কানে বাজল সেই পরিচিত গমগমে কণ্ঠস্বর। সেই স্বর ছিল শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ। ফার্স্ট বাইকে বসো, হোয়াইট রেইন লিলি। শূন্যতার শুভ্র কণ্ঠস্বর শুনে দ্রুত পেছনে ঘাড় বাঁকিয়ে তাকালো। তার চোখে তখনও সকালের সংঘাতের রেশ, তাই রুষ্ট স্বরে সে সরাসরি প্রত্যাখ্যান করল। আপনার সাথে বাইক রাইডিংয়ে যাওয়ার বিন্দু পরিমাণের শখ নেই আমার। শূন্যতার কথা শুনে হেলমেটের আড়ালে শুভ্র ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। তার পরিধানে ছিল সেফটি লেদার জ্যাকেট, গ্লাভস এবং ব্ল্যাক প্যান্ট। বাইকার ড্রেস আপে শুভ্রকে যেন এক পেশাদার রাইডার মনে হচ্ছিল। সে আর বাক্য বিনিময় না করে এক ঝটকায় শূন্যতার হাত ধরে নিজের দিকে টেনে নিল। কণ্ঠস্বরে এক তীক্ষ্ণ কামনা মিশ্রিত সুর, যেন আগুন ঝরছে। রাগলে তোমাকে রেড স্ট্রবেরি লাগে, বেবি। ইচ্ছে করে পুরোটাকে এক কামড়ে খেয়ে ফেলি। তোমায় টেস্ট করার ফিলিংস জাগছে আমার। লেটস গো, হোয়াইট রেইন লিলি। শুভ্র এমন খোলামেলা হর্নিটোন শুনে ইশরাতের কান গরম হয়ে গেল। বন্ধুর স্বামীর এমন গোপন কথা কানে আসায় লজ্জায় সে তৎক্ষণাৎ গুটিয়ে গেল। তাড়াতাড়ি লজ্জার হাত থেকে বাঁচতে সে মাথা নিচু করে সেখানে থেকে সটকে পড়ল। এদিকে শূন্যতার শুভ্র কথায় চরম রেগে গেল। রাগে হিসহিস করতে করতে সে বলল, রাস্তাঘাটে অসভ্যতাম বন্ধ করুন। লজ্জা করে এসব করতে। শুভ্র যেন তার সমস্ত শালীনতার বাঁধ ভেঙে দিল। তার চোখে উপহাস, যেন শূন্যতার এই রাগ তাকে আরো বেশি উৎসাহিত করছে। একজন পুরুষের ওটা মানে গোপনাঙ্গ দেখতে তোমার যেমন লজ্জা করেনি, তেমনি তোমায় টিচ করতেও আমার বিন্দু মাত্র লজ্জা করছে না। শুভ্র আগাম বার্তা ছাড়া এমন অসভ্য ও সরাসরি কথা শুনে শূন্যতা হা করে তাকিয়ে রইল। নিজের রাগ সংবরণ করতে না পেরে সে শুভ্রকে ধমক দিতে চাইল। দেখুন। শুভ্র এবারও তাকে সুযোগ দিল না, বরং শূন্যতার কথায় সুর মিলিয়ে বলল, দেখাও। তুমি দেখালে আমি দেখতে রাজি। শুভ্র মুখ যেন থামতেই চাইছে না। শূন্যতা শেষমেশ তার সাথে বিতর্কে না পেরে শুভ্রকে ঠেলে সরিয়ে বাইকে বসতে গেল। কিন্তু শুভ্র তাকে বসতে না দিয়ে এক ছক্কায় শূন্যতাকে কোলে তুলে নিল। শূন্যতাকে নিজের মুখোমুখি বসে শূন্যতার দুহাত নিজের কোমরের দুপাশে রেখে তাকে নিজের কোলেই ধরে রাখল। আতঙ্কে শূন্যতার চোখ কপালে উঠল। আরে আরে, কি করছেন আপনি? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। শূন্যতার কথায় কান না দিয়ে শুভ্র জোরে বাইক স্টার্ট দিল। স্পিডোমিটারে 100 এর উপরে রেখে বাইক চালানো শুরু হতেই শূন্যতা ভয় আর আতঙ্কে শুভ্রকে ঝাপটে ধরল। তার হৃৎপিণ্ড দ্রুত তালে বিট করতে শুরু করলো, আর সে জোরে জোরে শ্বাস নিতে লাগল। শূন্যতার এই অস্থিরতা শুভ্রকে যেন এক বন্য আনন্দ দিল। হেলমেটের আড়াল থেকে সে মৃদু হাসল, তারপর শীতল অথচ প্রলুব্ধ কণ্ঠে বলল, আই লাইক ইউর শর্টনেস অফ ব্রেথ। ইট মেক্স মি ফিল সামথিং। মেক্স মি ক্রেভ দ্যাট ওয়াইল্ড, টর্চারাস লাভ। তোমার এই দ্রুত শ্বাস প্রশ্বাস আমার ভালো লাগে। এটা আমাকে এমন কিছু অনুভব করায় যা আমাকে সেই বন্য যন্ত্রণাদায়ক ভালোবাসার জন্য ব্যাকুল করে তোলে। শহরের কোলাহল থেকে দূরে নির্জন বৃক্ষরাজিতে ঘেরা এক অরণ্যানীর প্রান্তে এসে থামল শুভ্র বাইক। গতির তীব্রতা থামতেই শুভ্র শূন্যতাকে কোলের মধ্যে রেখেই বাইক থেকে নামল। আলতো করে শূন্যতাকে মাটিতে দাঁড় করিয়ে সে নিজে হেলমেট খুলে ফেলল। শূন্যতার কণ্ঠে তখনও আতঙ্ক আর ক্ষোভের মিলিত সুর। আপনি কি পাগল? আপনার এই বেপরোয়া গতির জন্য আর একটু হলেই আমার জীবনের পরিসমাপ্তি ঘটত।
শূন্যতার অভিযোগ শুভ্র কানে পৌঁছালো না, কারণ তার দৃষ্টি তখন কেবল শূন্যতার দিকে নিবদ্ধ। এক তীব্র, অপ্রতিরোধ্য উন্মাদনা তার চোখে। সে শূন্যতাকে নিজের দিকে আকর্ষণ করে, মুখ গুজে দিল তার উন্মুক্ত গ্রীবায়। গভীর আবেগে চুষে চুষে চুম্বন করতে লাগলো সেই সংবেদনশীল স্থান, জিহ্বা দিয়ে লেহন করলো আর হালকা দাঁত বসিয়ে কামড় দিতে লাগলো। শুভ্র এমন তীব্র আক্রমণে শূন্যতা যেন দিশেহারা। সমস্ত প্রতিরোধ ব্যর্থ হওয়ায় সে শক্ত করে শুভ্র চুল আঁকড়ে ধরল, তার শ্বাস প্রশ্বাস দ্রুত ও ভারী হয়ে উঠল। কি কি করছেন আপনি? শুভ্র যেন তাকে কোনো কথাই বলতে দিতে চাইল না। শূন্যতাকে নিজের আয়ত্তে নিতে নিতে তার কানে ফিসফিস করে বলল, আদর করছি, কথা নয়, শুধু অনুভব করো। শুভ্র এক ঝটকায় শূন্যতার গলা থেকে ওড়নাটি টেনে ঘাসের ওপর ফেলে দিল। শূন্যতাকে সামনের দিকে ঘুরিয়ে সে দাঁড়ালো তার ঠিক পেছনে। নিজের হাত শূন্যতার পেটের ওপর রেখে তাকে সযত্নে নিজের দিকে টেনে নিল। কানে চুমু দিতে দিতে জিহ্বার ডগা দিয়ে আলতো করে লেহন করল, আর সেই সুযোগে কান থেকে খুলে নিল শূন্যতার দুল। এরপর তার ঠোঁট নেমে এল শূন্যতার কাঁধে। দাঁত দিয়ে জামার চেইন নামিয়ে ফেলে সে উন্মুক্ত পিঠে হামলে পড়ল। বিন্দু বিন্দু কামড় আর হাতের অবাধ বিচরণ চলল শূন্যতার পোশাকের আড়ালে। শূন্যতার শ্বাস তখন চরম হয়ে এসেছে, সে ফিসফিস করে শেষবারের মতো প্রতিরোধ করতে চাইল। প্লিজ, স্টপ করু। ন। শুভ্র উত্তর ছিল চূড়ান্ত। তার কণ্ঠে তখন তীব্র বাসনার আগুন। সরি বেবি, এটা সম্ভব নয়। তুমি শুধু আমায় সামলাবে, আর তোমায় মাতাল করার দায়িত্ব আমার। কথা শেষ না হতেই শূন্যতার জামা তার দু হাতের বাহুতে নামিয়ে ফেলল শুভ্র। শূন্যতাকে আবারও নিজের মুখোমুখি ঘুরিয়ে নিয়ে তার বক্ষ থেকে পোশাক সরিয়ে ঘাসের ওপর নিক্ষেপ করল। শুভ্র তার মুখ গুজে দিল শূন্যতার খোলা বুকের মাঝে, উন্মুক্ত বক্ষ চুম্বনে ভরিয়ে দিতে লাগল। তারপর সে শূন্যতাকে নিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল প্রকৃতির বিছানায় নরম ঘাসের ওপর। এক দীর্ঘ নীরবতার পর শুভ্র ধীরে ধীরে শূন্যতার ওপর নিজেকে বিলীন করে দিল। কিছু মুহূর্তের ব্যবধানে সেই নির্জন প্রান্তর ভরে উঠল শূন্যতার শীতকারে। শুভ্র গুরুগম্ভীর শ্বাস প্রশ্বাস আর শূন্যতার সেই শীতকারে প্রকৃতির নীরবতা ভেঙে গেল, আর সেই চরম মুহূর্তের সাক্ষী হতে না চেয়ে অরণ্যের বসে থাকা পাখিরা সব আতঙ্কিত হয়ে উড়ে যেতে শুরু করল। তাদের মাঝে দৈহিক মিলন নামক একান্ত সময়ের সমাপ্তি ঘটল। ক্লান্ত শুভ্র তখনও শুয়ে আছে শূন্যতার উন্মুক্ত বক্ষের ওপর। দুজনের দেহেই তখন কোনো আচ্ছাদন নেই, কেবল ঘাসের ওপর থাকা মাটির মলিনতা লেগে আছে। ঠিক তখনই নির্জনতার নিস্তব্ধতা ভেঙে ভেসে এল কিছু একটা পড়ার দুম শব্দ। শব্দ শুনে শূন্যতা চমকে উঠল। সে শুভ্রকে নিজের ওপর থেকে দ্রুত সরিয়ে দিতে চাইল, কিন্তু শুভ্র নড়তে নারাজ। উঠুন প্লিজ, কেউ চলে আসবে। শূন্যতার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। এবার শুভ্র যেন তার কথা শুনতে পেল। এক দীর্ঘশ্বাস ফেলে সে শূন্যতার ওপর থেকে উঠে বসল। শূন্যতাও উঠে দাঁড়ালো, তাড়াহুড়ো করে পোশাক পরে নিজেকে পরিপাটি করে নিল। নিজের শারীরিক ও মানসিক ধকল সামলে সে শুভ্রকে কিছু বলতে যাবে, ঠিক তখনই শুভ্র অ্যাপল ফোনটি বেজে উঠল। শুভ্র ফোন রিসিভ করে কানে ধরল। অপর প্রান্তের কথাগুলো শোনা না গেলেও শুভ্র কণ্ঠস্বর মুহূর্তেই শীতল ও বিপজ্জনক হয়ে উঠল, যেন বরফের আস্তরণের নিচে চাপা আগ্নেয়গিরি। যে বা যাহার আমার জিনিসের দিকে হাত বাড়াতে এসেছে, তাদের ধরে নিয়ে যা যথাস্থানে। ওদের খাতির করতে হবে যে। কলটি কেটে দিয়ে শুভ্র একবার শূন্যতার দিকে তাকালো। সেই দৃষ্টিতে তীব্র কামনার রেশ কাটেনি, বরং যুক্ত হয়েছে এক কঠোর অধিকার বোধ। এরপর সে সামনের দিগন্ত বিস্তৃত তেপান্তরের দিকে স্থির দৃষ্টি রাখল। তার মন এক কঠিন সংকল্পে বদ্ধমূল হল। কণ্ঠস্বরে যেন এক ডেভিলের অহংকার। হোয়াইট রেইন লিলি আমার। তার দিকে হাত আমি ব্যতীত অন্য কেউ বাড়ালে তাকে তো মরণ যন্ত্রণা সহ্য করতেই হবে। নিঃশব্দের এক গভীর প্রহর তখন গ্রাস করেছে ঢাকা শহরকে। ব্যস্ততম রাজপথ ধরে আলোর রেখা কেটে দ্রুত গতিতে ছুটে চলছিল একটি শেভ্রলেট গাড়ি। গাড়ির অভ্যন্তরে উপবিষ্ট মিস্টার ও মিসেস আইজান শুভ্র। কিন্তু সেই বিলাসবহুল পরিসরেও এক পিনপিনে নীরবতা বিরাজ করছিল, যা ভঙ্গের সাহস দেখালো শূন্যতা। তার কণ্ঠে ছিল না কোনো আবেগ, কেবলই এক শীতল জিজ্ঞাসা। আমার মতো নিম্ন শ্রেণীর এক মেয়েকে ঠকিয়ে বিয়ে করার কারণ কি? গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেই শুভ্র একবার শূন্যতার দিকে তাকালো।
তার চোখে মুখে তখন উত্তর শোনার এক তীব্র আকাঙ্ক্ষা। শুভ্র পথ থেকে চোখ সরাল না, অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, জাস্ট ফর ইউর বিউটিফুল বডি ফিগার। তোমার এই পারফেক্ট বডি ফিগার আমার ভেতরে থাকা অন্য কিছুকে ফাস্ট করে দেয়। উত্তরটা শুনে শূন্যতা হয়তো এমনটাই অনুমান করেছিল, তাই সে চুপসে গেল। তার মুখমণ্ডলে নেমে এলো এক গভীর বিষাদের ছায়া। শূন্যতার এই নীরব বিমর্ষ চেহারা দেখে শুভ্র মুখে ফুটে উঠল এক বাঁকা হাসি। সে আলতো করে শীষ দিতে শুরু করলো এবং গাড়িতে চালু করলো হিন্দি এক গান, হাল ই দিল। শূন্যতা এই নির্লিপ্ততা ও নির্মমতা নীরবে সহ্য করল। শুভ্র আবার শূন্যতার দিকে তাকালো, তার নিস্তব্ধতা যেন উপভোগ করার চেষ্টা। শূন্যতাও সেই মুহূর্তে শুভ্র দিকে দৃষ্টি ফেরাতে গেল, কিন্তু তার চোখ পড়ল সামনের সড়কে। আর সেই মুহূর্তেই তার হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড়। অন্ধকার ভেদ করে তীব্র হেডলাইট জ্বালিয়ে তাদের দিকে ধেয়ে আসছে একটি বিশাল ট্রাক, যেন সাক্ষাৎ যমদূত। তার গতি ছিল বিভীষিকাময়। শূন্যতার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল, তবুও সে চিৎকার করে উঠল, শুভ্র সাহেব গাড়ি থামান, সামনে থেকে ট্রাক ধেয়ে আসছে। শূন্যতার আতঙ্কিত চিৎকারে শুভ্র চমকে উঠে সামনে তাকালো। সে দেখল ট্রাকটি প্রায় তাদের গাড়ির ওপর চলে এসেছে। শুভ্র সর্বোচ্চ দ্রুততায় স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটিকে ট্রাকের সামনে থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করল। ট্রাকটিকে কোনোমতে এড়িয়ে গেলেও নিয়ন্ত্রণ হারানো শেভরলেট সজোরে ধাক্কা খেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক বিশাল গাছের সঙ্গে। আল্লাহ! একটি তীব্র আর্তনাদ করে শূন্যতার সামনে ঝুঁকে পড়ল। সিটবেল্ট বাঁধা থাকায় সে বড় আঘাত থেকে রক্ষা পেল। ধীরে ধীরে মাথা তুলে পাশে তাকাতেই শূন্যতার পৃথিবী যেন দুলতে শুরু করল। শুভ্র মাথা গাড়ির স্টিয়ারিং এর সঙ্গে নিচু হয়ে আছে, নিথর, নিশ্চল। শূন্যতার সরখাপল। সে শুভ্রকে মৃদু ধাক্কা দিয়ে ডাকল, শুনছেন? এই শুভ্র, আপনি কি শুনতে পাচ্ছেন? গাড়ির ভেতরে তখন কেবলই সেই হিন্দি গানটির বিষণ্ণ সুর বাজছে, হাল ই দিল। বাইরে নেমে এসেছে এক অভিশাপের মতো নীরবতা, আর শুভ্র কাছ থেকে কোনো উত্তর নেই। শুভ্র কোনো সাড়া না দেওয়ায় শূন্যতা তাকে ধরে জোরে জোরে ঝাঁকাতে থাকে, কিন্তু শুভ্র দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। এবার শূন্যতার শুভ্র মাথা ধরে ওপরের দিকে তুলতে গেলেই তার হাতের রক্তের শীতল স্পর্শ লাগে। সেই রক্ত দেখে শূন্যতা চরম আতঙ্কিত হয়ে যায়। আবার তার মনে কাউকে হারানোর সেই পুরনো ভয় জেঁকে বসে। দ্রুত গাড়ির ভেতরের জলের বোতল থেকে জল নিয়ে সে শুভ্র মুখে ছিটাতে থাকে, আর কান্নার স্বরে বলতে থাকে, এই শুভ্র, উঠুন না, এমন কেন করছেন? উঠুন। শূন্যতা আহাজারি করতে থাকে, কিন্তু শুভ্র কানে সেই ব্যাকুল স্বর পৌঁছায় না। শূন্যতা এবার দ্রুত শুভ্র সিটবেল্ট খুলে দেয়, তারপর তার মাথা আলতো করে নিজের কোলে তুলে নেয়। সে শুভ্র সারা মুখে জল ছিটাতে থাকে। কিছুক্ষণ পর শুভ্র ধীরে ধীরে তার চোখ খোলে। চোখের সামনে ভেসে ওঠে একটি মুখচ্ছবি, কান্নার ফলে রক্তিম হয়ে যাওয়া সেই মুখ। সেই মুখে শুভ্রকে নিয়ে হওয়া দুশ্চিন্তার প্রকাশ। এই ভাবনার শুভ্রকে এক ধরনের সুখের অনুভূতি দিল কিনা তা বোঝা গেল না। একটু শয়তানি হাসি ফুটিয়ে শুভ্র জিজ্ঞেস করে, বউ, আমার জন্য চিন্তা করছিলে বুঝি? শুভ্র এই প্রশ্ন শুনে শূন্যতা হেঁচকি তুলতে তুলতে উত্তর দেয়, আপনার জন্য নয়, রাস্তায় পড়ে থাকা এক অমানুষের জন্য। শূন্যতার মুখে অমানুষ শব্দটি শুনে শুভ্র ঠোঁটে এক অর্ধ হাসি ফুটে ওঠে। সে শূন্যতার ঘাট ধরে তাকে নিচে নামিয়ে আনে এবং তার ঠোঁটে এক মুহূর্তের জন্য গভীর চুম্বন হেঁকে দিয়ে ফিসফিস করে বলে, এই অমানুষই তোমার। ঠিক তখনই তাদের কথার মাঝে গাড়ির কাঁচ ভাঙার তীব্র শব্দ শোনা যায়। চকিতে শূন্যতার সামনে তাকায় এবং দেখতে পায় কিছু গুন্ডা টাইপের লোক লাঠি দিয়ে একের পর এক সজোরে আঘাত করে যাচ্ছে গাড়ির জানালাগুলোতে। শুভ্র এই দৃশ্য দেখে নিজের আঘাতের কথা ভুলে যায়। রাগে তার চোখ দুটি জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে সে গাড়ির ভেতর থেকে দ্রুত বেরিয়ে আসে। কার বুকে কত পাটা আছে আমিও দেখি। আইজান শুভ্র গাড়িতে হানা দেওয়া। জন্ম যদি রাস্তায় না হয়, তাহলে আয় এগিয়ে। শুভ্র কথা শেষ হতেই সেই ছেলেগুলো লাঠি সোটা নিয়ে তার দিকে এগিয়ে আসে। প্রথম একজন শুভ্রকে আঘাত করতে এলে শুভ্র তার লাঠিটি ক্ষিপ্র গতিতে ধরে ফেলে। লাঠিটি টেনে নিয়ে শুভ্র সেই ছেলেটির বুকে এক প্রচণ্ড লাথি হানে। ছেলেটির সঙ্গে সঙ্গে কংক্রিটের রাস্তায় লুটিয়ে পড়ে।
আরেকজন এগিয়ে আসতে শুভ্র এবার ছেলেটির মেইন পয়েন্টে আরেকটি সজোরে লাথি চালায়। মাদারফাকার, তোদের কোন বাপের হয়ে এসেছিস আমায় মারতে? বল, বল বলছি। শুভ্র যখন মারামারিতে ব্যস্ত, তখন ভাঙা গাড়ির ভেতর থেকে শূন্যতা বেরিয়ে আসে। সে নিজের চোখের সামনে শুভ্র এই হিংস্র এবং বেপরোয়া রূপ দেখতে থাকে। হঠাৎই শুভ্র পেছনের দিক থেকে একটি ছেলে এগিয়ে আসে এবং সজোরে লাঠির বাড়ি মারে শুভ্র মাথার পেছনে। তীব্র আঘাতে শুভ্র সামনের দিকে হেলে পড়তেই বাকি ছেলেগুলো দ্রুত এগিয়ে এসে তাকে ঘিরে ধরে এবং নির্মমভাবে মারতে শুরু করে। মারের এক পর্যায়ে শুভ্র আর দাঁড়াতে পারল না, সে রাস্তায় লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে শূন্যতা ভয় এবং আতঙ্কে শিউরে উঠল। তার বুক ফেটে যেন চিৎকার বেরিয়ে আসতে চাইল। মারবেন না, ওনাকে আর মারবেন না, এত মারলে মানুষটা যে মারা যাবে। রাস্তায় পড়ে থাকা অচেতন হওয়া শুভ্র নিথর দেহটা হিংস্র প্রহারের শব্দে যেন বাতাসও থমকে গেছে। রুদ্রর অনুচরদের বরফের মতো শীতল মনে এতটুকু করুণার লেশ নেই। আঘাতের পর আঘাত, অসহায় আকুতি মিনতি উপেক্ষা দেখে শূন্যতায় আর স্থির থাকতে পারে না। মৃত্যুর ছায়া গ্রাস করার আগেই সে চাপিয়ে পড়ে শুভ্র ওপর, নিজের পিঠে টেনে নেয় প্রতিটি নির্মম প্রহার। তবুও থামে না অত্যাচার। তখনই এগিয়ে আসে আলফি, শীতল হিসেবে চোখ তার। ওনাকে ছেড়ে দিন। শূন্যতার কাতর কণ্ঠস্বর। কিন্তু মুক্তি মেলে না। এক ঝলক ক্লোরোফিলের তীব্র গন্ধে নিভে যায় শূন্যতার প্রতিরোধ। শুভ্র পাশে পিছালার রাস্তায় লুটিয়ে পড়ে সে অচেতন। আলফি তাকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। পিছনে তখনও চলছে অমানবিক প্রহার। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কোনো এক বদ্ধ অন্ধকারাচ্ছন্ন ঘরে একটি চেয়ারে হাত পা শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছে শূন্যতা। তার মুখটি মোটা করে গোজায় একটি সাদা কাপড়ের বাঁধনে। ধীরে ধীরে শূন্যতার চেতনা ফিরে আসে। চোখ মেলে সামনে তাকালে তার দৃষ্টি কেবল গভীর অন্ধকারেই আটকে যায়, কোথাও আলোর লেশমাত্র নেই। চেতনা ফিরতেই তার মনে পড়ে যায় শেষ মুহূর্তের সেই ভয়ঙ্কর দৃশ্য, শুভ্র ওপর চলা নির্মম প্রহারের ঘটনাটি। গলা ফাটিয়ে চিৎকার করতে যায় শূন্যতা, কিন্তু মুখ বাঁধা থাকায় কেবলই অস্ফুট শব্দ বেরিয়ে আসে। তবুও সে মনের ভেতরেই আর্তনাদ করে, আল্লাহ, কেউ কি নেই যে আমায় এই বন্দি দশা থেকে মুক্ত করে দেবে? কেউ কি নেই তোমার এই কায়নাতে? তার মনের কথা শেষ হতেই নৈশব্দ ভেদ করে ভেসে আসে ভারী জুতোর গটগট শব্দ। সেই শব্দ ক্রমশ শূন্যতার খুব কাছে এগিয়ে আসতে থাকে। হঠাৎই ঘরের আলো জ্বলে ওঠে। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেলেও শূন্যতার দৃষ্টির সামনে ভেসে ওঠে সেই অপ্রত্যাশিত এবং ভীষণ চেনা মুখাবয়ব, যাকে দেখে তার চোখ বিস্ফারিত হয়ে যায়। শোয়াইব রুদ্র। স্বয়ং রুদ্র সেখানে উপস্থিত। তার মুখে এক জঘন্য হাসি। সে যেন শূন্যতার চোখের ভাষা পড়তে পারল, তাই তার দিকে তাকিয়ে বলে, ইয়েস, শোয়াইব রুদ্র, ইউর। বাকি কথা শেষ না করেই রুদ্র হো হো করে উচ্চস্বরে হেসে ওঠে। সেই হাসি শুনে শূন্যতার গা খিনখিন করে ওঠে। রুদ্র হাসতে হাসতেই হঠাৎ শূন্যতার সামনে ঝুঁকে পড়ে। তার মুখের বাঁধন খুলতে খুলতে মুখের কাছে মুখ এনে হিসহিস করে বলে, তোমার সকল স্বামীর প্রাণ পাখি ইতিমধ্যেই উড়াল দিয়েছে, বাদশা। রুদ্রর এই কথা শুনে শূন্যতার ভেতরের কোনো এক গোপন শক্তি যেন জেগে ওঠে। তার মুখে বাঁধা কাপড়ের বাঁধন ভেদ করে কঠিন প্রত্যয় নিয়ে সে এমন কিছু বলে ওঠে, যা মুহূর্তে রুদ্রর মুখের হাসি মুছে দেয়। আইজান, শুভ্র প্রাণ এত ফানা নয় যে আপনার কিছু চালার মারে তার প্রাণ উড়াল দেবে। সে হলো খেলোয়াড়। খেলতে ভালোবাসে সে। তাকে হত্যা করা এক রব ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়, কারণ রবি তার সৃষ্টিকর্তা। ঢাকার আকাশ সেদিন ছিল বর্ষার রুদ্র রূপে আচ্ছন্ন। প্রকৃতির সেই প্রলয়ঙ্করী মৌসুমী মেজাজ যেন সকল কিছু ভাসিয়ে দেওয়ার সংকল্প নিয়ে নেমেছে। অবিরাম ধারাপাত আর তীব্র ঝঞ্ঝার ঝাপটা আন্তর্জাতিক বিমানবন্দরের কাচের দেওয়ালে আছড়ে পড়ছিল, বাইরে সবকিছু করে তুলছিল ঝাপসা। এই প্রাকৃতিক তাণ্ডবের মাঝেই বিমানবন্দরের অভ্যন্তরে চলছিল অন্য এক ছন্দ, দেশান্তরী যাত্রীদের ব্যস্ততা আর বিদেশাগতদের পদার্পণের এক নিরন্তর জনস্রোত। এত সকল কোলাহল ভেদ করে হঠাৎই তীক্ষ্ণ হয়ে উঠল একটি লেক্সাস আরএক্স এর হর্ন। গাড়িটির দরজা খুলে বেরিয়ে এলেন এক যুবক, শুভ্র কান্তি, পরনে কালো চিনো প্যান্ট এবং ম্যাচিং হুডি।
তার স্থির চোখ আর হিমশীতল আভিজাত্যের সামনে বিমানবন্দরের প্রবেশদ্বারে থাকা প্রহরী কোনো বাক্যব্যয় না করেনি, সংকোচে পথ ছেড়ে দিল। যুবকের পিছন পিছন গাড়ির অপর দরজা থেকে নামল 2-3 জন রমণী। তাদের সতর্ক মুঠোয় ধরা ছিল এক বিধ্বস্ত নারী, যার শরীরের ভার যেন এখন আর সে নিজে বহন করতে পারছে না। তাকে ধরে ধরে জনস্রোতের দিকে নিয়ে যেতে লাগলো রমণীরা। বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা দ্রুততা ও নিস্তব্ধতার সাথে শেষ হলো। এরপরই তারা প্রবেশ করল বিজনেস ক্লাসের বিলাসবহুল জগতে। বিমানের ভেতরে নিজেদের আসন লক্ষ্য করে এগিয়ে যেতেই রমণীরা যখন সেই বিধ্বস্ত মেয়েটিকে সামান্য ছেড়ে দিল, ঠিক তখনই মেয়েটি ক্ষণিকের জন্য মাথা তুলে চূর্ণ বিচূর্ণ কণ্ঠে ফেটে উঠল। আপনি আমায় জোর করে কোথায় নিয়ে যাচ্ছেন, শোয়াইব রুদ্র? মেয়েটির হাহাকার আর সেই উচ্চারিত নামে যেন মুহূর্তেই এক গোপন অধ্যায় উন্মোচিত হল। বোঝা গেল, আসলে আর কেউ নয়, শুভ্র হোয়াইট রেইন লিলি, অর্থাৎ শূন্যতা। শূন্যতার আর্তনাদের রুদ্রর মুখে ফুটল এক অর্ধ বিকশিত হাসি। সে সামান্য ঝুঁকে হেলো শূন্যতার দিকে। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত ক্লাসিক, কিন্তু যেন তুষারের মতো শীতল ও হিসহিস ফিসফিসানি। যেখানে গেলে আইজান শুভ্র খুঁজে পাবেন না তোকে। শূন্যতা, আমরা সেই স্থানে যাচ্ছি। বিমানের বিজনেস ক্লাসের নিস্তব্ধ বিলাসবহুল আবহের মাঝে শূন্যতার ক্রোধ যেন বিদ্যুৎ ছলকের মতো জ্বলে উঠল। তার বিধ্বস্ত পায়েও ছিল এক উন্মত্ত শক্তি। সে রুদ্রর দিকে তীব্র গতিতে এগিয়ে গিয়ে তার হুডির কাপড় আঁকড়ে ধরল। আক্রোশে তার কণ্ঠস্বর কেঁপে উঠল, যেন রিক্ততার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সে। আমার স্বামীকে অর্ধমৃত বানিয়ে আপনার ধ্বংসলীলা কি এখনো শেষ হয়নি? কিসের জন্য এই সর্বনাশা খেলা? কি ক্ষতি করেছি আমরা আপনার? রুদ্রর অভিব্যক্তি ছিল পাথরের মতো দৃঢ়। শূন্যতার হাতের ওপর নিজের হাত চেপে ধরল সে, যেন তার ক্রোধকে চেপে ধরার চেষ্টা করছে। তার কণ্ঠস্বর ছিল পাথরের মতো ভারী ও ধ্বংসকারী। তুই আর তোর স্বামীর পরিবারই করেছিস আমার সবচেয়ে বড় ক্ষতি। ভেঙে দিয়েছিস আমার আর আমার মায়ের সুখের স্বপ্নের পরিবার। এই অপ্রত্যাশিত আঘাতে শূন্যতা মুহূর্তের জন্য হতবিহ্বল হয়ে উঠল। সে রুদ্রর দিকে তাকালো, যেন তার কথার গভীর অর্থ বোঝার চেষ্টা করছে। যখন অর্থটি তার মস্তিষ্কে প্রবেশ করল, তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। ক্লান্ত ফিসফিসে গলায় সে বলল, আপনার পরিবার ধ্বংসের পেছনে আমাদের হাত ছিল না। ধ্বংস করেছে আপনারই বাবা। রুদ্রর চোয়াল শক্ত হয়ে এলো। তার চোখে জ্বলে উঠল ঈর্ষার দাবানল। দাঁতে দাঁত চেপে সে উত্তর দিতে শুরু করেছিল, আমার নোংরা ও নষ্ট মনের বাবাই কিন্তু তোরও। ঠিক তখনই তাদের দিকে এগিয়ে এলো একজন বিমানবালা। এই আকস্মিক ছেদটুকু রুদ্রর জন্য যেন তার ক্ষমতা প্রদর্শনের একটি সুযোগ। বিমানবালা সৌজন্যমূলকভাবে তাদের খাবার বা পানীয়ের প্রস্তাব করতেই রুদ্র অত্যন্ত শান্ত ও কর্তৃত্বপূর্ণ স্বরে তা বারণ করে দিল। বিমানবালা চলে যাওয়ার পরও শূন্যতা কেবল কাতর চোখে রুদ্রর দিকে তাকিয়ে রইল, তার চেহারায় তখনও সেই ভয়ঙ্কর সত্যের ছায়া। শূন্যতা কিছু বলতে উদ্যত হতেই রুদ্রর কণ্ঠস্বর আবার তীক্ষ্ণ হল। তার প্রতিটি শব্দ ছিল যেন প্রতিশোধের শপথ। তোদের মতো বেঈমানদের কারণে আমার মা, আমার প্রিয়তমাকে হারিয়েছি আমি। তার শোধ তো নেবই। যার প্রথম চাল হবে তোর সকল স্বামীর মৃত্যু দিয়ে। শুভ্র মৃত্যুর কথা শুনে শূন্যতার ভেতর যেন আবার এক অদম্য প্রত্যয় জেগে উঠল। বিধ্বস্ততা ঝেড়ে ফেলে সে বাঘিনীর মতো গর্জন করল, যার মৃত্যুর জন্য আপনার এত আয়োজন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমার সেই স্বামী বেঁচে থাকবেই। কারণ অন্যায় দমন করতে তাকে আসতেই হবে। সে আমার কাছেও ফিরে আসবে, কারণ আমি তার হোয়াইট রেইন লিলি, তার অর্ধাঙ্গিনী। আল্লাহ তাআলা সবসময় আমার উপর করেছেন রহম, এবারও করবেন সেই আশায় করা এই শপথ। শূন্যতার প্রবল আত্মবিশ্বাস দেখে রুদ্রর মুখে আবার সেই তীর্যক হাসি ফুটে উঠল। সে শীতল কণ্ঠে একটি প্রবাদ বাক্য ছুড়ে দিল, পাগলের সুখ মনে মনে, অন্ধকার আকাশে তারা গুনে। রুদ্রর কথা শুনে শূন্যতা আর কোনো উত্তর দিল না। সে চুপ করে রইল, কিন্তু তার দৃষ্টি ছিল স্থির। সে নিজেকে শান্ত রাখতে চেয়েছিল, কারণ বাইরে বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে সে বিমানের গায়ে থাকা নামটি দেখেছে, যা ছিল তার গন্তব্যের প্রথম গোপন সংকেত, এয়ার ফ্রান্স। বিখ্যাত রাজনীতিবিদ আরমান তালুকদারের পুত্র, যশস্বী শিল্পপতি আইজান শুভ্র তালুকদার তখন ঢাকার এক অভিজাত প্রাইভেট হাসপাতালের নিভৃত কক্ষে চিকিৎসাধীন।
কক্ষটি সাধারণ কেবিন হলেও তার বিন্যাসে ছিল এক সযত্ন আভিজাত্যের ছাপ, যা শুভ্র ব্যক্তিত্বের পরিচায়ক। বাইরের রাজনৈতিক কোলাহল ও পারিবারিক উদ্বেগ আরমান, রুকসানা, সামান্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, প্রায় অর্ধশায়িত অবস্থায় সে শুয়েছিল। তার বিছানার পাশে একটি নিচু টুলে বসে ছিল তাসফি। তার চোখে ছিল ক্রোধ এবং অসহায়ত্বের চাপা ছাপ। ফিসে চাপা কণ্ঠে সে বলল, ভাই, যারা আপনার এমন সর্বনাশ করেছে তাদের কাউকে আমি এক চুলো ছাড়ব না। শুভ্র চোখে কোনো বিস্ময় ছিল না। সে যেন আগে থেকেই সব জানত। একটি শান্ত অথচ নির্মম উত্তর ভেসে এলো, তোর কিছুই করা লাগবে না তাসফি। ওরা ওদের গন্তব্যের পথেই চলে গেছে। শুভ্র সেই স্বভাবসিদ্ধ শীতলতা তাসফিকে অবাক করল না, কারণ সে জানে এই মানুষটি আহত হলেও নিয়ন্ত্রণ হারায় না। কিন্তু তার পরের প্রশ্নে ছিল গভীর উদ্বেগ। কিন্তু ভাই, ভাবিকে তো পেলাম না, তিনি কোথায়? শুনতে না পাওয়ার ভান করে শুভ্র আলতো করে হেসে উঠল। সে হাসি যেন বিদ্রুপের ছায়া। হাতে ধরা কাঁটা চামচটিকে সে তার অলিভ অয়েল সিক্ত সালাদের ওপর এমনভাবে চেপে ধরল যেন সেটি তার কোনো পুরনো প্রতিপক্ষ। ক্রোধমিশ্রিত হিসহিসে কণ্ঠে সে বলল, ও যার কাছে নিরাপদ তার কাছেই রয়েছে, আমার শত্রুর কাছে। এই কথায় তাসফি এবার সত্যি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। শুভ্র কথার এই ভয়াবহ মোচড় তাকে যেন হকচকিয়ে দিল। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, শোয়াইব রুদ্রর কাছে মানে আপনার শত্রুর কাছে ভাবি নিরাপদ। শুভ্র তখন চোখ বন্ধ করে নিজের মনেই হাসল। সেই হাসি যেন এক নতুন রহস্যের পর্দা উন্মোচন করল। প্রায় বিড়বিড় করে সে বলল, ও যেন হোয়াইট রেইন লিলির বইমাত্রেও ভ্রাতা। সেই নিভৃত কক্ষে তখন যেন শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসও স্তব্ধ হয়ে গেল। শুভ্র মুখ থেকে সেই ভয়ঙ্কর সত্য, বইমাত্রেও ভ্রাতা, স্টেপ ব্রাদার, শুনে তাসফির কানে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। শত্রু আর পরিবারের এমন ভয়ঙ্কর গ্রন্থি তাসফির সমস্ত অনুমানকে চুরমার করে দিল। চশমার আড়ালে তার চোখগুলো স্তম্ভিত হয়ে গেল। এই চরম আঘাত যেন তার সকল যুক্তিকে চুরমার করে দিল। বিমূঢ় কণ্ঠে সে শুধু পুনরাবৃত্তি করল, ভাবি আর শোয়াইব রুদ্র, সিস্টার অ্যান্ড ব্রাদার। শুভ্র এবার কোনো উত্তর দিল না। তার নীরবতা ছিল সেই সত্যের শীতল স্বীকারোক্তি। সে হাতে থাকা মোবাইল ফোনটি তুলে নিল এবং সংক্ষিপ্ত একটি কল করল। ওপাশ থেকে সারা আসতেই তার প্রশ্ন ছিল নির্মেদ, তীক্ষ্ণ, সে কোথায়? অন্য প্রান্তের জবাব শোনা গেল না, তবে সেই তথ্যটি শুভ্র ঠোঁটে এনে দিল এক কুটিল হাসি। কল কেটে ফোনটি রেখে দিতেই সে তাসফিকে নির্দেশ দিল, তাসফি, প্রাইভেট এয়ার প্রস্তুত করতে বল, আমরা বের হচ্ছি। তাসফি যেন এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল শুভ্র এখন অর্ধ আহত। সে বিস্ময়ে চেপে জানতে চাইল, কোথায় যাবেন ভাই? শুভ্র চোখে তখন আর আঘাতের লেশমাত্র নেই, সেখানে কেবলই প্রতিপক্ষের দিকে ধাবমান এক শিকারীর লক্ষ্য। তোর ভাবির স্থানে, ফ্রান্স। তাসফি আর একটিও কথা বলল না। সে শুভ্র চোখের দিকে তাকালো, সেই নীরব দৃষ্টিতে যেন তাদের মাঝে বহু অব্যক্ত আলাপন সম্পন্ন হলো দ্রুততা, গোপনীয়তা এবং চরম প্রতিশোধের অঙ্গীকার। চোখের কথা শেষ হতেই তাসফি দ্রুত বেরিয়ে গেল অভিযানের প্রস্তুতি নিতে। আর বিছানায় অর্ধশায়িত শুভ্র নিজের হাতে মোবাইলটি তুলে নিয়ে তার গন্তব্যের শত্রুকে পাঠালো রহস্যময় এক বার্তা, জারিব, আমি আসছি। মোবাইল ফোনটি সাইলেন্ট করে রেখে শুভ্র তার দৃষ্টি নিবদ্ধ করল কেবিনের ধবধবে সাদা দেওয়ালটির দিকে। সেই শুভ্রতা যেন তার ভেতরের অন্ধকারকে আরো স্পষ্ট করে তুলছিল। আহত করতলটির হাতের দিকে তাকে, যেখানে তখনও যন্ত্রণার এক সূক্ষ্ম রেখা বর্তমান, শুভ্র অন্তকণ্ঠস্বর গর্জন করে উঠল। তার স্বর ছিল তীব্র, অধিকারবোধে আচ্ছন্ন এবং এক ভয়ানক অঙ্গীকারে পূর্ণ। আমার সেই অভিশাপ বিধ্বস্ত শ্বেত রজনীগন্ধা, আমি আসছি। খুব শীঘ্রই তুমি আর আমি মুখোমুখি হব। অপেক্ষার পালা এবার শেষ। আর এইবার তা হবে এক দানব ও এক দেবদূতের মধ্যেকার চূড়ান্ত দ্বৈরথ লড়াই। এক ভয়ঙ্কর যুদ্ধ, যা আমাদের এই তথাকথিত দাম্পত্যের আড়ালে লুকিয়ে থাকা অপ্রকাশিত রহস্যকে উন্মোচন করবে। মাই ফাকিং হোয়াইট রেইন লিলি চলবে।